হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। কিছু ঘন্টা আগে ইরানের পরমাণু কেন্দ্র আমেরিকা জাস্ট গুঁড়িয়ে দিয়েছে এবং এই স্কিল বাংলা চ্যানেল লাস্ট কয়েকদিন যখন ইনঅ্যাক্টিভ ছিল আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে, যেখানে আমরা সরকারি চাকরির জন্য পড়াই, ওখানে আমি 4টে ভিডিও করেছিলাম। আমি সেখানে পরিষ্কার বলে দিয়েছিলাম যে এবারে ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ বিশ্বযুদ্ধ হবেই। তার নির্দিষ্ট কারণ আছে। যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল, যদিও আমরা এটাকে যুদ্ধ বলিনি, আমরা বলেছি অপারেশন সিঁদুর, সেই সময় সমস্ত নিউজ মিডিয়া বলছিল যুদ্ধ হবে, মারাত্মক যুদ্ধ, কিন্তু পরিষ্কারভাবে স্কিল বাংলা চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো যুদ্ধ হবে না, ইন্ডিয়া প্রিসাইজলি অ্যাটাক করে যাবে কেবল। আর এই ইরান ইসরায়েল দ্বন্দ্বের সময় আমি পরিষ্কারভাবে প্রথম দিন থেকে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে বিশ্বযুদ্ধের দিকে এটা যাবেই যাবে। আপনারা অনেকে কমেন্টে বলেছিলেন যে না, বিশ্বযুদ্ধ হবে না, নর্মাল কিছু অ্যাটাক পাল্টা অ্যাটাক হয়ে থেমে যাবে। কেন বলেছিলাম? কারণ আমাদের এই চ্যানেল কোনো নিউজ চ্যানেল নয় যে টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন রকম কথাবার্তা আমরা বলবো। এটা পড়াশোনার চ্যানেল, রাইট? তো যারা আমরা জিওপলিটিক্স নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে রেগুলার চর্চা করি, পড়াশোনা করি, তাদের কাছে খুব ক্লিয়ার ছিল যে ইসরায়েল এবং ইরানের দ্বন্দ্ব বিশ্বযুদ্ধের দিকে যাবেই যাবে। কেন ক্লিয়ার ছিল সেই সমস্ত ব্যাপার অন্য আরেকটি ভিডিওতে এই চ্যানেলেই আলোচনা করব। আজকে আমরা একটু পরপর দেখে নিই কয়েকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে কোথায় স্ট্রাইক হয়েছে, কবে হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে। এই কিভাবেটা খুব ইম্পর্টেন্ট। সংশয় এখনো রয়েছে, কিসে সংশয় রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট, এবং এরপর কি হতে চলেছে, এই তিনটে ব্যাপার মূলত আমরা দেখব। তো আগে কোথায় কবে কখন সেই ব্যাপারটা একটু দেখে নিই, ঠিক আছে? তো আমি আল জাজিরার নিয়ে এসেছি, একদম অনলাইন নিউজ পেপার থেকে দেখাচ্ছি। আল জাজিরা হচ্ছে সেই নিউজ পেপার যেটাকে মুসলিম ওয়ার্ল্ডে খুব মান্যতা দেওয়া হয়, এবং এই নিউজ পেপার জেনারেলি একটু ইরান কেন্দ্রিক, যে ইরানকে সামনে রেখে পৃথিবীতে একটা মুসলিম ওয়ার্ল্ডের স্বপ্ন দেখা, তাদের পক্ষে হয়ে লেখে। কাজেই যখন এই নিউজ পেপার থেকে আমি কোনো কিছু দেখাচ্ছি, তার মানে যে অবশ্যই হয়েছে, অন্তত এখানে কোনোভাবে এগেনস্টে লেখা হতো না, রাইট? ইউএসএ বা ইসরায়েলের সম্পর্কে এরা কখনো বাড়িয়ে চড়িয়ে লিখবেন, এরা সবসময় বিরোধিতা করে। তো কি লেখা হচ্ছে? ট্রাম্প সেজ ইউএস হ্যাজ বম্বড ইরানস ফর্ডো, ইসফাহান, নাতানজ নিউক্লিয়ার সাইটস। তাহলে তিনটে যে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র, যেখানে পরমাণু বোম তৈরির জন্য যে রিসার্চ করতে লাগে, ইউরেনিয়ামকে এনরিচ করতে লাগে, সেই কাজটা মাটির তলায় বাংকার তৈরি করে ফর্দো, ইসফাহান আর নাতানজ, এই তিনটে জায়গায় দীর্ঘ কয়েক বছর ধরে ইরানের বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছিল। এই তিনটে জায়গায় অ্যাটাক করা হয়েছে। কখন অ্যাটাক করা হয়েছে? অ্যাটাক করা হয়েছে ভারতীয় হিসেবে যখন রাত ছিল সেই সময়। ওকে, এইবার তো কোথায় কবে কখন বুঝলাম, এবার হচ্ছে কিভাবে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার দেখুন, রাশিয়া এবং চীন, আমি আগেও বলেছি এই চ্যানেলের ভিডিওতে যে এই যুদ্ধ আপনার সামনে থেকে মনে হচ্ছে ইরান ভার্সেস ইসরায়েল, আসলে ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে আছে আমেরিকা এবং ইরানের পিছনে দাঁড়িয়ে আছে রাশিয়া চীন। আমেরিকা যে ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে আছে আজকে সেটা একদম ক্লিয়ার দেখতে পেয়ে গেলেন আপনারা। আমেরিকা নিজে যুদ্ধের মধ্যে ঢুকে নিজে বম্বিং করে গেল, এবার আর ইসরায়েলকে দিয়ে করালো না, রাইট? রাশিয়া আর চায়না এখনো সামনে আসেনি। চায়না সামনে আসবে কিনা সন্দেহ আছে। রাশিয়া কিছুদিন পর যদি ইউক্রেন থেকে খানিকটা বেরোতে পারে তাহলে সামনে আসবে। আচ্ছা, এবার রাশিয়া আর চীন ইরানকে কিন্তু ইন্টেলিজেন্স ইনপুট দিয়েই যাচ্ছিল যে এই তিনটে জায়গায় তোমাদের অ্যাটাক হবে, তোমরা প্রিকশন নাও এবং তোমরা আগে থেকে এয়ার ডিফেন্স সিস্টেম যাতে করে অ্যাটাক হলে আটকে দিতে পারো সেটা তৈরি করো। আমেরিকা যেটা মারাত্মক কাজ করেছে সেইটা হচ্ছে আমেরিকা অ্যাটাক করেছে B-2 স্টেলথ বম্বার্স দিয়ে। এটা খুব মারাত্মক ব্যাপার। এই B-2 স্টেলথ বম্বার পৃথিবীর অন্যতম ব্যয়বহুল একটি এয়ারক্রাফট, যার এক একটা তৈরিতে খরচ হয় $2.1 বিলিয়ন। মানে মোটামুটি ধরুন ভারতীয় টাকায়, ভারতীয় রুপিতে মুদ্রায় 20,000 কোটি টাকা। 1 কোটি 2 কোটি, ওই করে 100 কোটি 200 কোটি, ওই করে 1000 কোটি, ওরকম 20,000 কোটি টাকা
একটা B2 স্টেলথ বম্বার এয়ারক্রাফট তৈরি করতে খরচ হয়। এবার B2 স্টেলথ বম্বার এয়ারক্রাফট এটাকে দেখতে এইরকম মারাত্মক ডেঞ্জারাস জিনিস। কেন এটা ইউজ করা হলো? প্রথম কথা, অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা যারা ইন্টারেস্টেড নিজেরা পড়ে নিতে পারবেন। আমি এখানে পুরো দেখিয়ে দিই আপনাদের যে আমি কোথা থেকে পড়াশোনা করি, কোত্থেকে আপনাদের খবর দিই, যাতে আপনারাও চাইলে পড়তে পারেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে B2 বম্বার্স, এই B2 বম্বার্সগুলোর রেঞ্জ হচ্ছে 6000 নটিক্যাল মাইল, মানে 11000 কিলোমিটার প্রায়। কোনো রিফুয়েলিং না করে, নতুন করে তেল না ভরে 11000 কিলোমিটার ডাইরেক্ট চলে যেতে পারে একবার তেল ভরে, জ্বালানি ভরে। তো ইউএস কোথায় এবং ইরান কোথায়? প্রায় পৃথিবীর অর্ধেক জায়গা পাড়ি দিয়ে আসতে হবে। তো এই রকম একটা এয়ারক্রাফটের দরকার ছিল। যদিও আমেরিকা থেকে ডাইরেক্ট ইরানে এই B2 স্টেলথ বম্বার আসেনি, মাঝখানে 3টে দ্বীপে ও হল্ট করেছে। 3টে দ্বীপই আমেরিকার দ্বীপ, ঠিক আছে? তো সেই দ্বীপগুলোয় হল্ট করে করে লাস্টে এসে ইরানে গতকাল রাতে, মানে আজকেই মধ্যরাতে অ্যাকচুয়ালি অ্যাটাকটা করেছে। এইবার এক তো এই ব্যাপার ছিল যে এ অনেক দূর উঠতে পারে, তো এর রিফুয়েলিং এর চিন্তাটা কম থাকবে। নেক্সট ব্যাপার হচ্ছে এর পেলোড ক্যাপাসিটি মারাত্মক, 18,000 কেজি পেলোড ক্যাপাসিটি। মানে যে বমগুলো নিয়ে যাওয়া হবে সেগুলো তো মারাত্মক ভারী ভারী বোম, এ তো পেটো বোম না যেগুলো পশ্চিমবঙ্গে ভোটের সময় ইউজ করা হয়। তো এই ধরনের একটা এয়ারক্রাফটের দরকার ছিল যার পেলোড ক্যাপাসিটি মারাত্মক, সেই জন্য B2 কে ইউজ করা হয়েছে। 3 নাম্বার ব্যাপার সেটা হচ্ছে এখানে মাত্র 2 জন পাইলট ক্রু লাগে, আর এর বেশি আপনার ম্যান পাওয়ার দরকার হয় না এই B2 স্টেলথ বম্বার এয়ারক্রাফটকে চালানোর জন্য। নেক্সট ব্যাপার, এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সেইটা হচ্ছে এর স্টেলথ ফ্যাসিলিটি। পৃথিবীতে এখনো অবধি এমন কোনো রাডার আবিষ্কার হয়নি যেই রাডার B2 স্টেলথ বম্বারকে দেখে নিতে পারে। কখন এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হবে যে এখানে কোনো প্লেন ঢুকছে, রাইট, কোনো যুদ্ধের এয়ারক্রাফট ঢুকছে, তখনই তো অ্যাক্টিভ হয়ে যাবে। তো কোনো রাডার B2 স্টেলথ বম্বার এয়ারক্রাফটকে ধরতেই পারে না। স্টেলথ ফিচার মানে ও যখন যাবে আশেপাশের কোনো রাডার ওকে বুঝতে পারবে না, এটাকেই বলে স্টেলথ ফিচার। তো 20,000 কোটি টাকা আমেরিকা খরচ করেছে, তবে এরকম এক পিস বানায় ওরা। তো তার তো টেকনোলজি আলাদাই হবে, ইরানের পক্ষে সম্ভব ছিল না এই টেকনোলজিকে আটকানোর। তো কিভাবে অ্যাটাক হয়েছে বোঝা গেছে। এইবার এর থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেইটা হচ্ছে সংশয় কোথায়। দেখুন, সংশয় হচ্ছে ইরানের 3টে সাইটে আমেরিকা বোম ফেলেছে। এবার এই হচ্ছে মাটি, ভূপৃষ্ঠ। ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রামটা চলছিল, পরমাণু বোম বানানোর প্রস্তুতি, সেটা কিন্তু মাটির ওপর কোনো বিল্ডিং এর মধ্যে চলছিল না, চলছিল মাটির নিচে বাংকার বানিয়ে আন্ডারগ্রাউন্ডে। এবার আন্ডারগ্রাউন্ডে কত নিচে চলছিল জানেন? আন্ডারগ্রাউন্ডে 90 মিটার নিচে চলছিল। 90 মিটার নিচে, মানে প্রায় 270 ফুট নিচে, বহু নিচে সুড়ঙ্গ করে কাজ চলছিল, মাটির একটু নিচে নয়। এবং এই যে গোটা এলাকাটা ছিল, এই এলাকাটা হচ্ছে পাহাড়ি এলাকা। তো পাহাড়ের নিচে সুড়ঙ্গ করে 90 মিটার নিচে এই বাংকারে কাজ চলছিল। নর্মাল মাটিও নয়, পাহাড়, মানে মাটিটাও উপরে শক্ত পাথর। এইবার আমেরিকা কি করেছে? আমেরিকা যেটা করেছে, বাংকার বাস্টার বোম ইউজ করেছে। বাংকার বাস্টার বোম কি? নর্মাল যদি কোনো বোম এখানে ফেলা হয় তাহলে এইখানে বিস্ফোরণ ঘটবে, এখানে বিস্ফোরণ ঘটিয়ে তো লাভ নেই, ও তো আছে 270 ফুট নিচে। 270 ফুট মানে মোটামুটি ধরুন 27 তলা বিল্ডিং নিচে, কিছুই হবে না ওখানে ভেতরে। তো বাংকার বাস্টার হচ্ছে এমন একটা বোম, যেই বোম যখন পড়ে তখন 60 মিটার গর্ত হয়ে যায়। তো এইখানে পড়লো, এখান থেকে 60 মিটার গর্ত হয়ে যাবে এই অবধি। এবার এরা তো আছে এখানে 90 মিটারে। এইবার কথা হচ্ছে, আমেরিকার দাবি তারা টোটাল এই যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি, এই প্রোগ্রাম, এটাকে ধ্বংস করে দিয়েছে। ইরানের দাবি আমাদের অত ক্ষতি হয়নি।
কেন হয়নি? ইরান বলছে 90 মিটার নিচে আমরা ছিলাম, ওখানে তো পৌঁছাতেই পারেনি, বাংকার বাস্টার তো 60 মিটার অব্দি এসে আটকে গেছে, ওটা তো আমাদের বিল্ডিং এর ছাদ, আমাদের কিছুই হয়নি। আর আমেরিকা যে অ্যাটাক করবে আমরা বুঝে গেছিলাম, তাই আমরা এখান থেকে মেন জিনিসপত্র আগেই সরিয়ে নিয়েছি। এবার আমেরিকার দাবি কি? আমেরিকার দাবি যে 6টা বাংকার বাস্টার ফেলা হয়েছে বোম, একটা বাংকার বাস্টার 60 মিটার গর্ত করে দেয়, তো প্রথমটা যখন ফেলা হয়েছে এইটা যদি ভূপৃষ্ঠ হয় 60 মিটার গর্ত হয়েছে, পরেরটা ওই গর্তে ফেলা হয়েছে আরো 60 মিটার গর্ত হয়েছে, মানে এ ছিল 90 মিটারে, দুটোতেই 120 মিটার গর্ত হয়ে গেছে, পুরো বাস্ট করে সব শেষ। আর 6টা বাংকার বাস্টার ফেলা হয়েছে, তো একটা যদি 60-এর জায়গায় 40, 50, 30, 20ও করে, যেহেতু পাথরে এলাকা, তাতেও অসুবিধা নেই, 6টা দিয়ে টোটাল নিচ অব্দি কাঁপিয়ে দেওয়া গেছে। এবং আমেরিকার যুক্তি যে নিউক্লিয়ার ফেসিলিটি কোনো বাড়ির আসবাবপত্র নয় যে আলমারি টালমারি খুলে নিয়ে চলে গেলাম, অন্য বাড়িতে শিফট করে গেলাম। এত বছর ধরে ওখানে যে রিসার্চ চলছে, ওখানে সমস্ত ইম্পর্টেন্ট ইনস্টলেশন এমনভাবেই ছিল যে কিছু খুলে নিয়ে তুমি চলে যেতে পারো, বাট সমস্ত জিনিসপত্র ওখান থেকে ওইভাবে খুলে নিয়ে চলে যাওয়া যায় না। এবং ওই নিউক্লিয়ার ফ্যাসিলিটির চারপাশে কোথায় কি হচ্ছে তার উপর সব সময় ইসরায়েলি গোয়েন্দারা মোসাদ চোখ রেখেছিল, কাজেই সরিয়ে নেওয়াটা অত সস্তা নয়, এবং সরিয়ে নিলে খবর চলে আসতো। মোসাদ কিভাবে চোখ রেখেছিল সেটা নিয়ে এই চ্যানেলেই নেক্সট একটা ভিডিও করছি আমি, অত্যন্ত ইন্টারেস্টিং ঘটনা, মানে ভাবা যাবে না যে মোসাদ কি করেছিল অ্যাকচুয়ালি, সেটা কয়েক ঘন্টা পর আমি এই চ্যানেলেই আপলোড করছি। তো ইরানের কি বক্তব্য, আমেরিকার কি বক্তব্য বোঝা গেল। স্যার আমরা কোনটা বিশ্বাস করব? আমরা কেন বিশ্বাস করব? আমরা ভারতীয়রা এখানে টোটাল নিরপেক্ষ, না আমরা এই অ্যাটাকের নিন্দে করি, না আমরা এই অ্যাটাকের সমর্থন করি, আমরা অবজারভার হিসাবে কেবল দেখে যাচ্ছি যে কি ঘটছে, এবং যা যা শিক্ষা নেওয়ার, লেসেন নেওয়ার, সেটা আমাদের আর্মি, আমাদের ইন্টেলিজেন্স এখান থেকে নিয়ে নিচ্ছে, দেখে আমরা শিখে নিচ্ছি তাহলে আমরা কি করতে পারি আমাদের শত্রুকে মোকাবিলার জন্য ইত্যাদি। এবং এখানে একটা ব্যাপারই লাস্ট আমার যেটুকু প্র্যাকটিক্যাল নলেজে মনে হচ্ছে এবং যেটুকু আমার পড়াশোনা আছে, যেটুকু আমি রিসার্চ করেছি, যদি প্রিসাইজলি বাংকার বাস্টারগুলো গর্তে পড়ে থাকে তাহলে গেছে এটা, কিন্তু কতটা প্রিসাইজলি পড়েছে কেউ বলতে পারে না। মানে প্রথম বাংকার বাস্টার ফেললো এইখানে, 60 মিটার গর্ত এটা হলো, পরের বাংকার বাস্টার যদি এটাতেই পড়ে থাকে গর্তে তাহলে ঢুকে যাবে আরো 60 মিটার, আর যদি পরেরটা আবার এখানে পড়ে তাহলে এখানে গর্ত হবে, পরেরটা যদি এখানে পড়ে এখানে গর্ত হবে, সবই ওই 60 মিটার লেভেলে হবে, কিন্তু 90 মিটারে ঢুকতে পারবে না। তো একই গর্তের মধ্যে দুটো বাংকার বাস্টার পড়েছে কিনা সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা আমরা কেউ জানি না। এবং ইরানের যদি ক্ষতি হয়েও থাকে, ইরান নিজের দেশের মনোবল বজায় রাখার জন্য এখন বলেই যাবে যে কোনো ক্ষতি হয়নি। আর আমেরিকা যদি ক্ষতি করতে নাও পারে, আমেরিকা নিজের ইমেজ বজায় রাখার জন্য বলে যাবে না না আমরা সব গুড়িয়ে দিয়ে এসেছি, এটা যুদ্ধের রীতি। ঠিক আছে, আচ্ছা, সংশয় কোথায় বোঝা গেল। নেক্সট কথা হচ্ছে যে এরপর কি হতে চলেছে। লিখে নিন, ইন্ডিয়ান যে ডিপ্লোমেসি, ইন্ডিয়ান ডিপ্লোমেসি এই যুদ্ধে ধার পর্যন্ত গড়াবে না, ইন্ডিয়া এই যুদ্ধের পাশ কাটিয়ে আরামসে বেরোবে। এবং জয়শঙ্কর স্যারের এক্স পোস্ট, ফেসবুক পোস্টগুলো দেখবেন, উনি একবার বলছেন আমার সঙ্গে ইসরায়েলের ফরেন মিনিস্টারের কথা হলো, আবার 6 ঘন্টা পরে উনি লিখছেন আমার সঙ্গে ইরানের ফরেন মিনিস্টারের কথা হলো। আমাদের সেটাই হওয়া উচিত। এবং কোনো জায়গায় যদি মেডিসিন লাগে, খাবার লাগে, হিউম্যানিটেরিয়ান কোনো এড লাগে, আমরা পাঠাবো, যেমন ইউক্রেনেও আমরা পাঠিয়েছি। সেদিকে তো মানবতার দিক থেকে ভারত সব সময় আছে, কিন্তু যুদ্ধের মধ্যে আমরা ঢুকবো না, কারণ এটা আমাদের যুদ্ধই নয়। ঠিক তো, যেটা ইন্ডিয়ার অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমার খেয়াল রাখা উচিত, আপনাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত, সেটা এখন আমাদের চোখ থাকবে হরমুজ প্রণালীতে। কি কেস? আচ্ছা, প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে আমরা সব গুঁড়িয়ে দিয়েছি, এবার শান্তি। মানে পরিষ্কার উনি ইঙ্গিত দিলেন যে ইরান যা করার আমরা করে দিয়েছি, এরপর আমরা তোমাদের অ্যাটাক ফ্যাটাক করবো না, তোমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আটকে দেওয়াই আমাদের লক্ষ্য ছিল, এবার শান্তির পথে চলে এসো। বাট ইরান শান্তির পথে আসবে কি? ডিটেল ভিডিও দরকার হলে আমি বানাবো, 1 মিনিটে বলে রাখছি, শুনে নিন, কোনোদিন আসবে না। কারণ ইরানের কাছে এই ধমকি নতুন নয়।
লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে ইরানের ওপর পৃথিবীর যত স্যাংশন হতে পারে আমেরিকা লাগিয়ে রেখেছিল, এবং ইরান ওই জীবন বাজি রেখে খেলা বলে না, ওই রিস্ক নিয়েই খেলছিল যে যা হবে দেখা যাবে। তো ওদের মাইন্ডসেটই ওরকম। ইরানের পিছনে রাশিয়ার ইন্টেলিজেন্স আছে, চীনের সাপোর্ট আছে। ইরান ছোট্টখাট্ট কোনো দেশ নয়। ইরানের সমর্থিত প্রচুর ইয়েমেনে, লেবাননে জঙ্গি গোষ্ঠী আছে, যারা এবার ডাইরেক্টলি আমেরিকার ওপর অ্যাটাক করতে শুরু করবে। আমেরিকাতে গিয়ে যুদ্ধ করবে না, আমেরিকার নেভির ওপর অ্যাটাক করা, আমেরিকার আর্মি বেসের ওপর অ্যাটাক করা, আমেরিকান জাহাজের ওপর অ্যাটাক করা, এইগুলো প্রত্যেকটা শুরু হবে। লিখে রাখুন, নেক্সট 30 থেকে 60 দিনের মধ্যে গ্লোবাল জিওপলিটিক্সে মিলিয়ে নেবেন। কারণ ইরান এত সহজে মাথা নত করে সারেন্ডার করে আত্মসমর্পণ করে নিলাম এরকম দেশই নয়। যারা ইরানের সম্পর্কে লাস্ট কয়েক বছর ধরে পড়াশোনা করেছেন, ইরান আমেরিকার সঙ্গে এই যে পাঙ্গা নেওয়া, এটা নতুন নয়, এটা করে আসছে। তো ইরান তখনই আত্মসমর্পণ করবে যখন পুরো শেষ, যে ফুল শেষ, বাই আয়াতুল্লাহ খামেনির যে সরকার বা শাসন, এটা ফুল শেষ। এরপর আমেরিকা নিজের পছন্দের কোনো লোককে ইরানে বসিয়ে দেবে সরকারে, তখন আমেরিকা অ্যাটাক থামাবে, ইরান অ্যাটাক থামাবে। তার আগে ইরান চালিয়ে যাবে। এবার ওদের ব্যাপার, ওরা বুঝে নিক। আমরা কোন ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত হব অবশ্যই, সেইটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর কেসটা কি? এইটা হচ্ছে হরমুজ প্রণালী। এইদিকে ইন্ডিয়া আছে, এই যে আমাদের অদ্ভুত প্রতিবেশী পাকিস্তান, কানের গোড়ায় দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি রেডি আছে, চুপ করে থেকো তোমরা। যাই হোক, এই যে এই জায়গাটা দেখছেন না, এই ছোট্ট সরু গলিটা, এইটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই যে এই জায়গাটা আমি যেখানে পেন দেখাচ্ছি, এই স্ট্রেট অফ হরমুজের দেখুন এই গোটা গেরুয়া কমলা অংশটা হচ্ছে ইরান, এই টোটালটা ইরান। এবার এই ছোট্ট জায়গাটা, এটা তো ইরানের পুরো কন্ট্রোলে, চারিদিকে ইরান, এত বড় ইরান। আর এই জায়গাটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ এখান দিয়ে গোটা পৃথিবীর যে অয়েল বা তেলের আমদানি রপ্তানি হয়, তার 20% এখান দিয়ে হয়। 20% তেলের জাহাজ এখান দিয়ে যায়, যে তেল ইন্ডিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো ইরান এই মুহূর্তে রেগেমেগে গিয়ে ইরানের নেভি এই জায়গাটাকে আরামসে ব্লক করে রাখতে পারে, ইরানের কাছে সেই ক্ষমতা আছে। তাহলে আমাদের তেল নিয়ে আমরা চাপে পড়ে যাব, তেলের দাম 20% বেড়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেছে? এই যে আরেকটু বড় করে দেখাচ্ছি, এইটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। ঠিক আছে, এই যে এই সরু জায়গাটা, ওকে, এই সুন্দর জায়গা, ঠিক আছে, এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই যে এই সরু জায়গাটা, তো এই জায়গাটা নিয়ে হচ্ছে সমস্যা যদি তেল আটকে যায়। এবং এই জন্যই ইন্ডিয়া কিন্তু আত্মনির্ভর হবার জন্য, মানে যে যে দলের সমর্থক আমরা হই না কেন, একজন মানুষকে সারা ভারতবাসী সম্মান করে, নীতিন গডকরি, যিনি পাগলের মতো কাজ করে যাচ্ছেন ইলেকট্রিক কার আনার জন্য। এবং আজকাল আমিও কলকাতার রাস্তায় দেখি প্রচুর ইভি, স্কুটি বাইক তো হয়েই গেছে, 4 চাকাও। ইলেকট্রিকে আমরা যেই কনভার্ট হয়ে যেতে পারবো, তেলের ওপর ডিপেন্ডেন্সি আমাদের কমতে থাকবে, রাতারাতি হবে না, বাট আরো 5-10 বছরে যদি আমরা করে ফেলতে পারি, তাহলে এই ধরনের গন্ডগোলের সময় আমরা অনেক রিল্যাক্সে থাকবো। রাইট? তো সেটা আলাদা একটা প্রসপেক্ট, সেটা নিয়ে আলাদা কোনো আলোচনা ভিডিও আমরা বানাতে পারি। এই মুহূর্তে ইন্ডিয়ার কি করণীয়? এই মুহূর্তে ইন্ডিয়ার আমার আপনার যেটা করণীয় এবং সব সময়ের জন্য যেটা করণীয়, ইন্ডিয়াকে ইকোনমিক্যালি স্ট্রং হতে হবে। আমাদের কাছে যদি 20,000 কোটি টাকা থাকে একটা B2 স্টেলথ ফাইটারের মতো জিনিস বানানোর জন্য, আমাদের কাছে কি মেধার অভাব আছে? সায়েন্টিস্ট আছে, আচ্ছা আচ্ছা মেধা আছে, বাট আমাদের সায়েন্টিস্টদের আমরা টাকাই দিতে পারি না যে বানাও, যত টাকা লাগে লাগুক। কেন দিতে পারি না? কারণ আমাদের রাজকোষে ঘাটতি, আমাদের কাছে অত টাকা নেই। 140 কোটি মানুষকে রেশন দিতে হবে, ভাতা দিতে হবে, খাওয়াতে হবে, তারপর অত টাকা থাকে না আর সায়েন্টিস্টদের দেওয়ার জন্য। কেন আমাদের রাজকোষে ঘাটতি? কারণ আমাদের দেশের মানুষ অত টাকা চাঁদা দিতে পারে না। চাঁদা মানে ট্যাক্স। কেন ট্যাক্স দিতে পারে না? কারণ আমাদের দেশের মানুষের অত ইনকামই নেই, তো ট্যাক্স দেবে কোত্থেকে? নিজে ইনকাম থাকলে তবে না, আমার ইনকাম বাড়লে তবে তো আমি ট্যাক্স দেবো বেশি। তো ইনকামের উপায় কি? ইনকামের উপায়, যাদের বয়স আছে, ইচ্ছে আছে, তারা সরকারি চাকরির জন্য চেষ্টা করুন।
যাদের বয়স আছে, ইচ্ছে আছে, স্কিল আছে, তারা বেসরকারি চাকরির জন্য চেষ্টা করুন। যতটা সম্ভব গাইডেন্স দেওয়া যায় এই চ্যানেলে আমরা দিয়ে থাকি আপনাদের। আর যাদের সরকারি চাকরির বয়স নেই বা সময় নেই, ইচ্ছে নেই, বেসরকারি চাকরির মতো স্কিল নেই বা দূরে গিয়ে চাকরি করতে হবে, সম্ভব নয়, তাদের ক্ষেত্রে মোক্ষম অপশান হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট শিখুন। কেন? তার কারণ স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য আপনার কোনো বয়স লাগে না। 20 বছর হলেও করতে পারবেন, 70 বছর হলেও করতে পারবেন। আপনার কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা লাগে না, মাধ্যমিক পাস হলেও করতে পারবেন, পিএইচডি স্কলার হলেও করতে পারবেন। আপনাকে কোথাও গিয়ে চাকরি বা কাজ করতে হয় না, আপনি নিজের বাড়ি থেকে বসে করতে পারবেন। আপনার নির্দিষ্ট কোনো সময় লাগে না যে এতটা সময় দিতেই হবে। কোনো দিন 1 ঘন্টা পারলেন দিলেন, 5 দিন পারলেন না দিলেন না, আবার পরের দিন 6 ঘন্টা পারলেন দিলেন। এবং কোনো চাকরি বা ব্যবসা যদি নিজে থেকে করতে হয়, তার জন্য পরিশ্রম লাগে। ব্যবসায় তো পরিশ্রমের সঙ্গে পুঁজিও লাগে। এক্ষেত্রে আপনার পরিশ্রম বা বিশাল ব্যবসার মতো পুঁজি কিছু লাগে না, কারণ আপনি যে কোম্পানির স্টকে ইনভেস্ট করবেন সেই কোম্পানির মালিক, সেই কোম্পানির এমপ্লয়িরা সারাদিন নিজের পরিশ্রম, নিজের মেধা ইনভেস্ট করছেন সেই কোম্পানিটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার মেধা এবং পরিশ্রম কোথায় লাগবে? আপনার মেধা এবং পরিশ্রম লাগবে পড়াশোনায়, যে আমি স্টক মার্কেটটা সম্পর্কে কোনো উল্টোপাল্টা ধান্দাবাজি কাজে যাব না, কোনো ফেক জিনিসপত্র করব না, আমি পড়াশোনা করব। স্টক মার্কেট পুরো জিনিসটা সহজভাবে, কিচ্ছু রকেট সায়েন্স নয়, সহজভাবে জানব। এবং আমি আমার মেধা খরচ করব যে কোন কোম্পানি স্টকে এই মুহূর্তে ইনভেস্ট করা ভালো, যার ফলে আমার টাকাটা আরো বাড়তে পারবে। সেই মেধা আমি খরচ করব, সেই রিসার্চ আমি বাড়িতে বসে করব যে আচ্ছা এই কোম্পানি এখন ভালো যেতে পারে। তার জন্য আমার পড়াশোনা দরকার, তার জন্য আমার স্টক মার্কেট বুঝতে হবে, স্টক মার্কেটের এবিসিডি বুঝতে হবে। তাহলেই অল্প অল্প 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা ইনভেস্ট করে করে আপনি যখন অনেকটা শিখে যাবেন, নলেজ হয়ে যাবে আপনার, তখন আপনি আপনার মতো অনেকটা উপার্জন করতে পারবেন, নিজের সম্পদ বাড়াতে পারবেন, নিজের টাকা পয়সা বাড়াতে পারবেন। যাদের কাছে আছে, যাদের কাছে নেই, তারা উপার্জন করতে পারবেন, তারপর বাড়াতে পারবেন। তো এর জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে। পড়াশোনার জন্য কি করতে হবে? এই যে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, দয়া করে এই নাম্বারে কেউ ফোন করবেন না, মেসেজ করবেন না। এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দিলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। আপনার কাছে অটোমেটিক হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের লিংক চলে যাবে, আপনি ওই গ্রুপে জয়েন করে যাবেন। ওটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপেই আপনাকে পড়াশোনা কিভাবে করবেন, কোন কারিকুলামে আপনি পড়াশোনা করবেন, শিখবেন স্টক মার্কেট সম্পর্কে, পুরো তার ডিটেল গাইডেন্স দিয়ে দেওয়া হবে। ওকে? তো এই মুহূর্তে কাজ একটাই ভারতবাসীদের, নিজে ভালো উপার্জন করা। নিজে যখনই ভালো উপার্জন করছেন, নিজের ফ্যামিলি সিকিউর হচ্ছে, এবং তারপর আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন। ইনকাম ট্যাক্সটা কোথায় যাচ্ছে? দেশের রাজকোষে যাচ্ছে, এবং সেই টাকাটা দিয়ে দেশ সিকিউর হচ্ছে। রাইট? আমেরিকা কোনো নেতার জন্য গ্রেট নেশন হয়নি, আমেরিকা গ্রেট নেশন হয়েছে আমেরিকার মানুষদের জন্য। আমাদের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে আমেরিকার থেকেও অনেক বড় পোটেনশিয়াল আছে। তো ইন্ডিয়ান ইউথ, শুধু ইউথ কেন, যে কোনো বয়সের মানুষ যদি চেষ্টা করে, ইন্ডিয়াকেও সেই পুরনো গ্লোরি ফিরিয়ে দিতে পারে, যেখানে গোটা পৃথিবীর 1/4 জিডিপি আমাদের দেশের ছিল। জয় হিন্দ। স্কিল বাংলা চ্যানেলকে ফলো করতে থাকুন। বাকি সমস্ত আপডেট এবং ভিডিও পরপর এই চ্যানেলে চলে আসছে, কারণ স্কিল বাংলা চ্যানেল ব্যাক অন ফর্ম। থ্যাংক ইউ।